যখন আপনি সত্যি কিছু একটা নিয়ে অপেক্ষা করছেন, যেমন অনেক দিন ধরে, হয়তো গ্র্যাজুয়েশন বা স্বপ্নের চাকরি পাওয়া বা বিয়ে করা, আপনি কি কখনো ভাবেন, একবার আমি সেখানে পৌঁছালে আমি এখনকার চেয়ে অনেক বেশি খুশি হব? এবং একবার আপনি সেখানে পৌঁছালে এটা সত্যিই দারুণ অনুভূতি। সবকিছুই রোমাঞ্চকর এবং নতুন, এবং প্রথমে আপনি সত্যিই খুব খুশি অনুভব করেন। কিন্তু সাধারণত যতটা মনে হয় তার চেয়ে অনেক আগে সবকিছু ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। আপনি বুঝতেও পারছেন না আপনি আগের মতোই অনুভব করছেন। আপনি ভাবতে থাকেন, এটা তো আমাকে খুশি করার কথা ছিল, তাই না? এখানে কি হচ্ছে এবং আমি এটা কিভাবে ঠিক করব? হ্যালো, হিউম্যানিসিটিতে আপনাকে স্বাগতম। আমি টিম এবং এটি আমাদের প্রথম পর্ব। এই চ্যানেলটি চালু করতে অনেক কাজ করা হয়েছে এবং আমরা অবশেষে এটি আপনার সাথে শেয়ার করতে পেরে খুব উচ্ছ্বসিত। আমাদের প্রথম সিরিজটি সুখের উপর কেন্দ্রিত এবং আমাদের লক্ষ্য হলো সর্বকালের সেরা সামাজিক বিজ্ঞানী এবং দার্শনিকদের থেকে আমরা কি শিখতে পারি তা দেখা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। এটি 1971 সাল। ডিস্কো জনপ্রিয় হচ্ছিল, ডিজনি ওয়ার্ল্ড নতুন করে খুলেছিল এবং মহাকাশচারীরা চাঁদে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির দুই মনোবিজ্ঞানী, ফিলিপ ব্রিকম্যান এবং ডোনাল্ড ক্যাম্পবেল, সুখ নিয়ে গবেষণায় ব্যস্ত ছিলেন। অথবা আরও সঠিকভাবে বললে, কেন এটা স্থায়ী মনে হয় না? তারা দেখেছেন যে যারা বড় ইতিবাচক জীবন পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করেন, যেমন বিয়ে করা বা পদোন্নতি পাওয়া, তারা তাদের সুখে দ্রুত একটি উত্থান অনুভব করেন ঘটনার পরবর্তী সপ্তাহগুলোতে। তবে কয়েক মাস থেকে এক বছরের মধ্যে তারা সাধারণত তাদের সুখের স্তরে ফিরে আসে। নেতিবাচক জীবন ঘটনার ক্ষেত্রেও একই প্যাটার্ন দেখা গেছে। ব্যর্থতা বা ক্ষতি সুখে তাৎক্ষণিক হ্রাস ঘটায়, কিন্তু সৌভাগ্যবশত সাধারণত এটি কেবল কয়েক সপ্তাহ বা মাস স্থায়ী হয়। তারপরে আমাদের সুখ আবার সেই অবস্থায় ফিরে আসে যেখানে আমরা শুরু করেছিলাম। এটা যেন আমাদের একটি সুখের সেট পয়েন্ট আছে, যা আমরা স্বাভাবিকভাবেই বারবার ফিরে পাই, যদিও খারাপ বা ভালো জিনিসগুলো আমাদের সাময়িকভাবে এর থেকে বিচ্যুত করে। মনোবিজ্ঞানীরা একে হেডোনিক ট্রেডমিল বলে। হেডোনিক গ্রিক শব্দ প্লেজার থেকে এসেছে এবং ট্রেডমিল, কারণ আপনি যত দ্রুতই দৌড়ান, আসলে সুখের দিক থেকে তেমন কিছু পরিবর্তন হয় না। দেখা যাচ্ছে এভাবেই আমাদের মস্তিষ্ক ওয়্যার্ড হয়। দেখুন, প্রাগৈতিহাসিক সময় আমাদের পূর্বপুরুষরা খুব বেশি আরামদায়ক বা খুব বেশি দুঃখিত হতে পারতেন না। দীর্ঘ সময়ের জন্য আমাদের করতে হতো দ্রুত অভিযোজিত হতে হতো, না হলে আমরা বরফে জমে মরতাম বা সেবারটুথ টাইগারদের দ্বারা খেয়ে ফেলা হতাম। তাহলে অভিযোজিত হতে না পারাগুলো মারা গেল এবং বাকি সবাই একে অপরের সাথে জড়িয়ে পড়ল। এবং শেষ পর্যন্ত আপনি জন্মগ্রহণ করলেন, হাঁটতে শিখলেন এবং আপনার নিজের হেডোনিক ট্রেডমিলে পা রাখলেন। ফলস্বরূপ এই প্রভাবটি সত্যিই শক্তিশালী। ব্রিকম্যান এবং আরেকজন গবেষক 1978 সালে দুটি চরম পরিস্থিতি নিয়ে দেখেছিলেন। সাম্প্রতিক লটারি বিজয়ীরা এবং দুর্ঘটনার শিকার যারা প্যারালাইজড হয়ে গিয়েছিল। প্রথমে ফলাফলগুলো আশ্চর্যজনক ছিল না। লটারি বিজয়ীরা সুখে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি রিপোর্ট করেছিলেন, যখন প্যারালাইজড লোকেরা আন্ডারস্ট্যান্ডেবলি হতাশ ছিলেন। কিন্তু ঠিক এক বছর পর উভয় গ্রুপই তাদের মূল সুখের স্তরে ফিরে এসেছে। লটারি বিজয়ীর আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। অনেকেই তাদের দৈনিক সুখের মাত্রা গড়ের চেয়ে সামান্যই বেশি রেট করছিলেন, যখন প্যারালাইজড ব্যক্তিরা অসাধারণ স্থিতিস্থাপকতা দেখিয়েছিল। দৈনিক আনন্দ এবং সন্তুষ্টির নিকটবর্তী স্তরের রিপোর্ট করা। আসলে যখন উভয় গ্রুপকেই তাদের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তাদের প্রতিক্রিয়া আশ্চর্যজনকভাবে একই রকম ছিল। বিপরীতভাবে, ভিন্ন পরিস্থিতির পরেও লটারি বিজয়ী এবং দুর্ঘটনার শিকার উভয়ই সামনে একই রকম সুখ বা দুঃখের স্তরের প্রত্যাশা করেছিলেন, কারণ আমাদের অভিযোজিত হওয়ার ক্ষমতা এত শক্তিশালী। পরিস্থিতি, এমনকি চরম পরিস্থিতিও আমাদের দীর্ঘমেয়াদী সুখের মাত্র 1% এর জন্য দায়ী। বাকি 9% গঠিত হয় ব্যক্তিত্ব এবং মানসিকতার মতো বিষয়গুলো দ্বারা। এটি শুধু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাই নয়, যা আমাদের হেডোনিক ট্রেডমিলে রাখে। অন্যদের সাথে তুলনা করাও এটাকে বাড়িয়ে তোলে। আপনি ইনস্টাগ্রামে স্ক্রোল করছেন, দেখছেন অন্যদের জীবন কেমন ভালো যাচ্ছে। আপনার সংযোগগুলো সবই আপনার চেয়ে ধনী, আপনার চেয়ে ভালো দেখতে, সাধারণভাবে আপনার চেয়ে জীবনে ভালো সময় কাটাচ্ছে। এই তুলনাগুলো আমাদের আরও বেশি হেডোনিক ট্রেডমিলে টেনে নিয়ে যায়। আমরা সবসময় অন্যদের সাথে নিজেদের তুলনা করি যাতে সমাজে আমাদের অবস্থান বুঝতে পারি। এবং হেডোনিক ট্রেডমিলের মতো এই প্রবৃত্তির সম্ভবত টিকে থাকার শিকড় রয়েছে।
আমাদের গুহাবাসী পূর্বপুরুষদের জন্য অবস্থান নির্ধারণ করা মানে হতে পারে অন্তর্ভুক্ত হওয়া এবং বাদ পড়ার মধ্যে পার্থক্য, যা জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য হতে পারে। আজকাল আমরা এখনো এটি করি, কিন্তু এখন আমরা সুখ, সাফল্য এবং জীবনযাত্রার তুলনা করছি, প্রায় এমনভাবে সাজানো ছবি এবং ভিডিওর বিরুদ্ধে, যা মানুষেরা তাদের জীবন কেমন হতে চায় তা উপস্থাপন করে বাস্তবে যেভাবে আছে তার চেয়ে। এটি একটি তুলনার ফাঁদ তৈরি করে, যেখানে আমাদের সবচেয়ে অর্থপূর্ণ অর্জনগুলো পরিপূর্ণ জীবনের ভ্রান্তির পাশে অপ্রতুল মনে হতে পারে। এমনকি সবচেয়ে অভিজাত মানুষেরাও এই ফাঁদ থেকে রেহাই পায় না। 1992 সালের বার্সেলোনা অলিম্পিকে গবেষকরা দেখেছেন যে ব্রোঞ্জ পদকজয়ীরা প্রায় সিলভার পদকজয়ীদের চেয়ে বেশি খুশি। অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু এর কারণটি আশ্চর্যজনকভাবে সহজ। সিলভার পদকজয়ীরা কিভাবে সোনার কাছে পৌঁছানোর দিকে মনোযোগ দেয়, যখন ব্রোঞ্জ পদকজয়ীরা কেবল পোডিয়ামে থাকার জন্য কৃতজ্ঞ বোধ করে। বিশেষজ্ঞরা একে সিলভার মেডেল ফেম বলে। বাস্তবিকভাবে অলিম্পিয়ানদের একটি গবেষণায় সামাজিক বিজ্ঞানীরা দেখেছেন যে সোনার পদকজয়ী এবং বেশিরভাগ ব্রোঞ্জ পদকজয়ী প্রায় স্পষ্টভাবে ইতিবাচক মেজাজ দেখান। অন্যদিকে সিলভার পদকজয়ীরা প্রায় শূন্য বা হতাশার অভিব্যক্তি দেখায়, এবং যারা প্রতিক্রিয়া দেখিয়েছিল তারা স্পষ্টভাবে নেতিবাচক প্রতিক্রিয়া প্রদর্শন করেছিল। এটি সবই আমাদের সাফল্যগুলো কিভাবে উপস্থাপন করি তার উপর নির্ভর করে। উপরে তুলনা করা বনাম নিচে তুলনা করা। এই চাপ আমাদের হেডনিক ট্রেডমিলে আরও দ্রুত দৌড়াতে বাধ্য করে। এটি আমাদের নিজেদের জীবনে সন্তুষ্টি খুঁজে পাওয়া দিন দিন কঠিন করে তোলে। অবশেষে আমাদের আসল বাস্তবতা সুখকে সংজ্ঞায়িত করে না। এটি আমাদের প্রত্যাশা এবং যা আমরা পাই তার মধ্যে ফাঁক। বিশেষজ্ঞরা একে প্রত্যাশার ফাঁক বলে। যত বড় ফাঁক, তত সন্তুষ্টি অনুভব করা কঠিন। গবেষণায় দেখা গেছে যে যারা অবাস্তবভাবে উচ্চ প্রত্যাশা নির্ধারণ করে তারা 2-0 থেকে 3-0 কম জীবন সন্তুষ্টির কথা জানান, কারণ বাস্তবতা প্রায়ই তাদের মনে থাকা আদর্শ সংস্করণের সাথে মেলে না। যখন আমরা এমন কিছুতে আগ্রহী থাকি যা আমরা চাই, যেমন একটি নতুন চাকরি, একটি স্বপ্নের ছুটি, অথবা হয়তো বাবা মা হওয়া, তখন আমরা সাধারণত সেরা পরিস্থিতির কল্পনা করি। কিন্তু তারপর বাস্তবতা এসে পড়ে তার সমস্ত অনিবার্য অসম্পূর্ণতার সাথে। এটি এখনো ভালো, কিন্তু আপনি যেভাবে কল্পনা করেছেন তেমন ভালো নয়, এবং এই হতাশা আপনার সুখকে কমিয়ে দেয়। এই চ্যালেঞ্জটি আমাদের রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে সমস্যা সৃষ্টি করতে পারে, যেখানে আপনার জন্য দৌড়ানোর জন্য একটি ছোট হেডনিক ট্রেডমিল রয়েছে। মনোবিজ্ঞানীরা দেখেছেন যে নতুন দম্পতিরা প্রায় সমস্যায় পড়ে যখন তাদের সম্পর্কের জন্য প্রত্যাশা বাস্তবিকভাবে সংযোগের উন্নতির চেয়ে দ্রুত বাড়তে থাকে। 400 নববিবাহিত দম্পতির একটি গবেষণায় দেখা গেছে যে যারা অত্যধিক উচ্চ প্রত্যাশা নির্ধারণ করে তারা প্রথম 2 বছরের মধ্যে সম্পর্কের সন্তুষ্টিতে 2-0 হ্রাস অনুভব করে। এখন যা ভালো তা মূল্যায়ন করার বদলে আমরা জানি তার উপর মনোযোগ দিই, বাড়তি ক্রমাগত বাড়িয়ে দিই, এবং ঠিক এরকম সুখ একটি চলমান লক্ষ্য হয়ে যায়। তাহলে আমরা এই অবিরাম চক্র থেকে কিভাবে মুক্তি পাব? এটি একটি মিরাজের পেছনে দৌড়ানোর মতো, যেখানে প্রতিটি পদক্ষেপে শুধু আরও বালু দেখা যায় কিন্তু জল নেই। সত্যিকারের স্থায়ী সুখ কি আমাদের নাগালের বাইরে? তাহলে হেডনিক ট্রেডমিল সম্পর্কে শেখা, যেমন আপনি এখন করছেন, ইতিমধ্যেই সঠিক দিকে এগিয়ে যাওয়া। যখন আমরা বুঝতে পারি যে এটি সবই প্রত্যাশার ফাঁক নিয়ে, তখন আমরা আমাদের প্রত্যাশা কমানোর উপর বা অন্তত সেগুলোকে বাস্তবসম্মত রাখার উপর মনোযোগ দিতে পারি, এবং আমাদের বর্তমান বাস্তবতাকে মূল্যায়ন করার উপায় খুঁজে বের করা। এমনকি যদি এটি আদর্শ না হয়, প্রত্যাশার দিক থেকে আমাদের সামাজিক তুলনার ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিছু করতে হবে। মনোবিজ্ঞানীরা সামাজিক মিডিয়া ব্যবহারের সীমাবদ্ধতা রাখার পরামর্শ দেন এবং তাকে অনুসরণ করবেন ও কাকে আদর্শ হিসেবে গ্রহণ করবেন সে সম্পর্কে চিন্তা করুন। সামাজিক তুলনা যখন আপনার মেজাজকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে, সচেতন হন। কতটা স্ক্রোল করবেন বা অন্যভাবে সামাজিক তুলনার ভারী পরিস্থিতিতে নিজেকে কতটা রাখবেন তা সামঞ্জস্য করতে পারেন। প্রত্যাশা কমানো মানে হতাশাবাদী হয়ে যাওয়া নয়। এটি আদর্শের পরিবর্তে সন্তোষজনককে গ্রহণ করার জন্য আপনার মানসিকতা সমন্বয় করার বিষয় বেশি। গবেষণায় দেখা গেছে যে যারা সর্বদা সেরা সম্ভাব্য জিনিসের খুঁজে থাকে তাদের তুলনায় যারা ভালো এনাফ এর জন্য চেষ্টা করে তারা অনেক বেশি সুখী। পজিটিভ সাইকোলজির উপর প্রচুর গবেষণার প্রতিষ্ঠাতা মার্টিন সেলিগম্যান একমত।
তিনি যা বলেন তাকে বাস্তববাদী আশাবাদ বলে। ভালো ফলাফলের সম্ভাবনায় বিশ্বাস রেখে চ্যালেঞ্জিং পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া। আপনি যখন আপনার প্রত্যাশাগুলো নিয়ন্ত্রণে রাখতে যা কিছু করতে পারেন তা করার পর, তখন আপনি এখানে এবং এখনের মূল্যায়ন করার উপরও কাজ করতে পারেন। এটি শুরু হয় আপনি কোনো বিষয়ে আপনার সময় ব্যয় করার সিদ্ধান্ত নিচ্ছেন সেটি দিয়ে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে অন্যরা আপনাকে যেদিকে ঠেলে দেয় সেদিকে ক্রমাগত সাফল্য অর্জনের জন্য দৌড়ানোর পরিবর্তে এমন লক্ষ্য নির্ধারণে মনোযোগ দিন যা আপনার জন্য অর্থপূর্ণ, যেগুলো গভীরভাবে জানেন আপনার মূল্যবোধের সাথে মিলে যায়। পজিটিভ সাইকোলজির গবেষকরা খুঁজে পেয়েছেন যে যত বেশি মানুষ অর্থপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করে যেগুলো তাদের আসল পরিচয়কে প্রতিফলিত করে, তত বেশি তারা এক ভিন্ন ধরনের সুখ অনুভব করে। এটি অনেক বেশি সময় ধরে থাকে। শেষে কিছু মানুষ সক্রিয়ভাবে কৃতজ্ঞতা চর্চা করে সফলতা পায়। গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন কৃতজ্ঞতা ডায়েরিতে আপনি যে বিষয়গুলোর জন্য কৃতজ্ঞ সেগুলি লেখার সহজ কাজটি সুখকে 2-5 পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। যদি আপনি প্রতিদিন এটি করার জন্য শৃঙ্খলা খুঁজে পেতে পারেন, তাহলে আপনি হয়তো আমার চেয়ে ভালো মানুষ। কিন্তু যদি পারেন, চেষ্টা করে দেখুন। অবশেষে এটা আপনার জন্য কি কাজ করে তা খুঁজে পাওয়ার ব্যাপার। তিনি একজন সামাজিক বিজ্ঞানী নন, বরং একজন আমেরিকান কবি। জেমস ওপেনহাইম এভাবে বলেছেন, বোকা মানুষ দূরে সুখ খোঁজে আর জ্ঞানী মানুষ তা তার পায়ের নিচে বাড়ায়। তাহলে হয়তো সত্যিকারের সুখ এমন কিছু নয় যা তারা করতে হয়। যদি এটা সত্যি হয়, তাহলে হয়তো দৌড়ানো বন্ধ করার এবং ট্রেডমিল থেকে নামার সময় এসেছে। যদি আপনি আরো গভীরভাবে খুঁজে দেখতে চান, তাহলে এই বিষয়গুলোর উপর আমাদের সুপারিশকৃত বইগুলো নিচে দেওয়া হলো। এই লিঙ্কগুলির মাধ্যমে কেনাকাটা করলে চ্যানেলকে কোনো খরচ ছাড়াই সাহায্য হয়। 1 সেকেন্ড অপেক্ষা করুন, কারণ যখন টাকা আসে তখন বিষয়গুলো আরো জটিল হয়ে যায়। ধন কি সুখের সমান? এটা আপনার মনে করার মতো সহজ নয়। এটাই আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। আপনি এখানে বা নিচের লিংকে ক্লিক করতে পারেন। দেখার জন্য অনেক ধন্যবাদ এবং পরবর্তী সময় পর্যন্ত কৌতূহলী থাকুন এবং মানবিক থাকুন।